কুমিল্লার ময়নামতীতে অবস্থিত বৌদ্ধবিহার, কোটবাড়ি এবং বিশ্বযুদ্ধের ইংরেজ কবরস্থান এই সব কিছু যদি স্বচক্ষে দেখতে চান এবং দেশ ছাড়া কুমিল্লার মনোহরপুরের মাতৃভাণ্ডারের রসমালাইয়ের স্বাদ উপভোগ করতে চান, তবে অবশ্যই আপনাকে ভ্রমণ করতে হবে কুমিল্লাতে। তবে আমি যেহেতু মিষ্টি প্রেমী, তাই মিষ্টতার স্বাদ গ্রহণের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম ঢাকা থেকে কুমিল্লার উদ্দেশ্যে। আর এ যাত্রায় আমার ভ্রমণ সঙ্গী হিসেবে থাকছে ইম্পেরিয়াল এক্সপ্রেসের একটি ফুল স্লিপার বাস। গত রাতেই প্ল্যান করেছিলাম আজ মিয়ামি এয়ারকনের হুন্দাই বাসে ঢাকা থেকে কুমিল্লা যাব, কিন্তু যখন আমি কাউন্টারে পৌঁছাই তখন জানতে পারি যে আজ সকালে তাদের কোনো হুন্দাই শিডিউলই নেই। যেহেতু হুন্দাই পেলামই না, তাই পরবর্তীতে সিদ্ধান্ত চেঞ্জ করে এই স্লিপার বাসে টিকিট করে নেই। ইম্পেরিয়াল এক্সপ্রেসের এই বাসটি কিন্তু কুমিল্লার নয়, এই বাসটি মূলত ঢাকা থেকে বন্দরনগরী চট্টগ্রাম হয়ে পর্যটন নগরী কক্সবাজার পর্যন্ত যাবে। এছাড়াও ইম্পেরিয়াল এক্সপ্রেস কিন্তু কুমিল্লা বা ফেনী এই জায়গাগুলোর টিকিটও সেল করে না, তবে আমার পরিচিত থাকায় আমি খুব সহজেই এই বাসে এন্ট্রি পেয়ে যাই। এই বাসটি অশোক লেল্যান্ডের 12 এমএফি সিরিজ চেসিসের উপরে নির্মাণ করা হয়েছে। এই বাসের পেছনের চাকায় রয়েছে এয়ার সাসপেনশন, যার কারণে যাত্রাপথে যাত্রীরা তেমন একটা ঝাঁকি অনুভব করবে না। ঘড়ির কাঁটা এখন সকাল 9টা, তবে এই মুহূর্তে আরামবাগ অনেকটা খালি বলা যায়, কেননা গত রাতে ফেনীর লালপোলে একটা বড় দুর্ঘটনা ঘটার কারণে কক্সবাজার বা চট্টগ্রাম থেকে যেসব গাড়িগুলো ঢাকায় আসার কথা সবগুলো জ্যামে আটকে রয়েছে, যার কারণে এই মুহূর্তে আরামবাগে সব মিলিয়ে 4 থেকে 5টি কোম্পানির বাস ছিল মাত্র। সময় 9টা 10। চলুন এবার বাসের ভেতরের দিকে প্রবেশ করা যাক। বাসটি ছাড়া সঠিক টাইম ছিল সকাল 8টা 30, কিন্তু ওই যে বললাম অনেকগুলো বাস জ্যামে আটকে রয়েছে, যার কারণে তারা আজ মোটামুটি 40 মিনিট লেট করে আজ এই বাসটি ছেড়েছে কক্সবাজারের উদ্দেশ্যে। এত সকালবেলাও বেশ ভালোই যাত্রী রয়েছে গাড়িতে। আমি যতটুকু দেখলাম মোটামুটি 26 সিট ফুল বুক হয়ে গিয়েছে। আরামবাগ থেকে রওনা হয়ে টিকাটুলি হয়ে হানিফ ফ্লাইওভারে উঠে যাই আমরা। ভেবেছিলাম বাস সোজা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা করবে, কিন্তু না, আমার ধারণা একেবারেই ভুল। তারা পুনরায় প্রবেশ করে সায়দাবাদ জনপদ মোড়ে, কেননা এই জায়গা তো কাউন্টার রয়েছে এবং এই কাউন্টার থেকে 5 থেকে 6 জন যাত্রী উঠবে। সায়দাবাদ থেকে যাত্রী নিয়ে সকাল 9টা 30-এ আমরা রওনা করি চট্টগ্রামের উদ্দেশ্যে। এরই মধ্যে আমরা যাত্রাবাড়ির একেবারে শেষ অংশে অর্থাৎ হানি ফ্লাইওভার থেকে এখনই বের হব, তবে বাস যখন ছাড়ছিল ওই মুহূর্তে আপনাদেরকে পুরো বাস দেখাতে পারিনি। চলুন এবার আপনাদেরকে বাসের কিছু ভেতরের অংশ দেখিয়ে নিয়ে আসি। বাসের ভেতরের দিকে লাইটিংটা যথেষ্ট সুন্দর, তবে দিনের বেলার কারণে একটু কম বোঝা যাচ্ছে। রাত হলে এই লাইটটা আরও বেশি সুন্দর হয়ে ফুটে উঠবে। আর এই হলো আমার কেবিন। মূলত এটি একটি আপার ডেকের কেবিন। এই কেবিনের বেডগুলো ফুল ফ্ল্যাট নয়, কিছুটা বাঁকা। একেবারে পেছনের দিকে মোবাইল হোল্ডারের পাশাপাশি চার্জিং পয়েন্ট এবং একটি ছোট্ট লাইটের ব্যবস্থা রয়েছে। আর উপরের দিকে রয়েছে এসি ম্যানুয়ালি কন্ট্রোলের জন্য এসির ভেন্ট, রিডিং লাইট এবং একটি করে স্পিকারের সুব্যবস্থা। পায়ের দিকটা তো এসির ভেন্টের ব্যবস্থা রাখা হয়েছে এবং একেবারে শেষের দিকে জুতা রাখার জন্য শু বক্সের ব্যবস্থাও রয়েছে। অন্য সব স্লিপার বাসগুলোর মতোই কেবিনগুলোতে ব্ল্যাঙ্কেট, বালিশ এবং কোল বালিশের ব্যবস্থা রয়েছে। ডাবল কেবিনগুলো ঠিক অপোজিটে রয়েছে সিঙ্গেল কেবিনগুলো। ডাবল কেবিন এবং সিঙ্গেল কেবিন দুটোই একইভাবে নির্মাণ করা হয়েছে। তবে আমার কাছে পার্সোনালি মনে হয়েছে বেডগুলো যেহেতু একটু বাঁকা, এই টাইপের বেড হওয়ার চেয়ে ফুল ফ্ল্যাট বেডগুলো যথেষ্ট ভালো এবং আরামদায়ক। এছাড়া ভেতরের পরিবেশটা যথেষ্ট সুন্দর এবং লাইটিংয়ের কথা তো শুরুতেই বললাম, সবকিছু মিলিয়ে মোটামুটি বেশ ভালো মানের ডেকোরেশনই রয়েছে। শুরুতেই বলেছিলাম ফেনীতে অ্যাক্সিডেন্টের কারণে বেশ ভালো জ্যাম রয়েছে, তবে সেই জ্যামের ছিটে ফোটা এখন আপনারা হাতের ডান দিকেও দেখতে পাচ্ছেন। মূলত কক্সবাজার এবং চট্টগ্রাম এইসব জায়গাগুলো থেকে যেসব বাস বা ট্রাকগুলো এসেছে সেইগুলোই এই জায়গাতে আটকে রয়েছে। সাইনবোর্ডের কাছাকাছি চলে এসেছি। যখন ঢাকা থেকে রওনা হই ওই মুহূর্তে ছিল রৌদ্র উজ্জ্বল, তবে এখন আকাশ অনেকটা মেঘাচ্ছন্ন। সকাল 9টায় রওনা হয়েছি ঢাকার আরামবাগ থেকে, তবে রাস্তার জ্যামের কারণে এখনো সাইনবোর্ড পার হইতে পারি নাই। সকাল 9টা 59 আর এখন রয়েছে চিটাং রোডে। এই জায়গা তো বেশ ভালো জ্যাম রয়েছে, যার কারণে আসলে সামনে এগোতেই পারছি না। মূলত বাম দিকে কাউন্টারগুলো আর আমার বাসও বাম দিকে, কেননা এই জায়গাতে 2জন প্যাসেঞ্জার ছিল। ইতিমধ্যে সকাল 10টা 10, অর্থাৎ প্রায় 12 মিনিটের মতো আমরা চিটাং রোডের জ্যামে ছিলাম।
সকাল 10টা 20 আর এখন রয়েছি সোনারগাঁতে। আমার বাসের আজকের যিনি ড্রাইভার ছিলেন তার নাম শাওন ভাই এবং গাইড ছিলেন আলামিন ভাই। দুজনই যথেষ্ট ভালো মনের মানুষ এবং শাওন ভাই যিনি ড্রাইভার তিনি খুব সাবধানতার সহিত গাড়ি চালান। তিনি তার জীবনে মাত্র একবার একটা অ্যাক্সিডেন্ট করেছিলেন, এরপর থেকেই তিনি যথেষ্ট সাবধানতার সহিত গাড়ি চালান। তার গাড়ির গতি 60-70, সর্বোচ্চ 80, এর বেশি আমি কখনোই পাইনি। সোনারগাঁও পার হবার পরে রাস্তাও খালি এবং রাস্তা যথেষ্ট সুন্দর। তারপরও ড্রাইভার সাহেব খুব বেশি জোরে গাড়ি চালাননি, তিনি তার মতো আস্তে ধীরে এগিয়েছেন সামনের দিকে। ইম্পেরিয়ালের কক্স ঢাকা রুটে দুই প্লেয়ার যখন একসাথেই ঢাকার উদ্দেশ্যে রওনা করে, মূলত আমি যতটুকু জানতে পেরেছি তাদের প্রায় 13 থেকে 14টি গাড়ি আজ জ্যামে আটকে রয়েছে। সাড়ে 10টা নাগাদ আমরা পৌঁছে যাই মেঘনা ঘাটের একেবারে কাছাকাছি। মেঘনার এই টোল প্লাজাতে রাতের বেলায় এত পরিমাণ জ্যাম থাকে যা বলা বাহুল্য। আমার এমনও মনে আছে আমি বান্দরবান যাবার সময় এই জায়গাতে 30 থেকে 40 মিনিট অপেক্ষা করেছি, তবে আজ মাত্র 1 মিনিটের মধ্যে আমরা এই সেতু অতিক্রম করেছি এবং দাউদকান্দির কাছাকাছি এগিয়ে যাচ্ছি। এই N1-এ আমার সবচেয়ে বেশি ভ্রমণ করা হয়েছে রাতের বেলা, তবে দিনের বেলা ভ্রমণ খুবই কম, তবে ট্রাভেল ব্লগ একেবারে নেই বললেই চলে। আমার জানা মতে এটি আমার সর্বপ্রথম দিনের ট্রাভেল ব্লগ N1-এ। তবে রাস্তার দুপাশের সৌন্দর্য এবং সারি সারি বৃক্ষের যে মেলা তা অবশ্যই আমাকে বিমোহিত করেছে। আশা করছি আপনাদের কাছেও রাস্তার এই ভিউটি যথেষ্ট ভালো লাগছে। যেহেতু আমি আজ ইম্পেরিয়াল এক্সপ্রেসে ভ্রমণ করছি, তাই ইম্পেরিয়াল এক্সপ্রেস সম্পর্কে কয়েকটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি। ইম্পেরিয়াল এক্সপ্রেস ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, সিলেট এবং সাতক্ষীরা, খুলনা হয়ে চট্টগ্রাম, কক্সবাজার পর্যন্ত চলাচল করে। তবে সম্প্রতি তারা তাদের আরও একটি নতুন রুট চালু করেছে, আর এই রুটটি হলো হাওর বেষ্টিত এলাকা সুনামগঞ্জ। অর্থাৎ এখন তারা প্রতিদিনই ঢাকা থেকে সুনামগঞ্জ যাত্রী সেবা দিয়ে যাচ্ছে। তবে তাদের সবগুলো রুটে তারা সবচেয়ে বেশি যাত্রী সেবা দিয়ে থাকে ফুল স্লিপার বাস বা সুইট ক্লাসের বাস দিয়ে। তবে তাদের বহরে বর্তমানে হুন্দাইয়ের মতো বাস এবং আনকাইয়ের 2 ইউনিট বিজনেস ক্লাস বাসও রয়েছে। এছাড়াও ইকোনমি ক্লাস এসি বাস তো রয়েছেই। নতুন এই রুটটি ইম্পেরিয়াল এক্সপ্রেস চালু করেছে জুন মাসের 19 তারিখ থেকে। এই রুটে তারা ফুল ফ্ল্যাট বেডের স্লিপার বাস, সুইট ক্লাসের বাস, ইকোনমি ক্লাস এসি বাস এবং আনকাইয়ের মতো বিজনেস ক্লাস সিরিজের বাস দিয়ে যাত্রী সেবা দিচ্ছে। দেখুন, বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। কপাল ভালো যে এটি ব্রিজের উপরে হয়নি। ব্রিজের উপরে যদি এই টাইপের অ্যাক্সিডেন্ট হতো হয়তোবা ট্রাকটি নদীতেই পড়ে যেত বা অন্য কোনো যানবাহন নদীতে পড়তে বাধ্য হতো তার ধাক্কার কারণে।
যেটা বলছিলাম, ইম্পেরিয়াল এক্সপ্রেসের যে নতুন রুটটি রয়েছে, এই রুটটিতে তারা যেসব স্লিপার বাস যে যাত্রী সেবা দিচ্ছে, সেই বাসের প্রত্যেক সিটের ভাড়া 1600 টাকা, আনকাই বিজনেস ক্লাস বাসের ভাড়া 1400 টাকা এবং ইকোনমি ক্লাস এসি বাসের ভাড়া 1200 টাকা। ঢাকা সুনামগঞ্জ এই রুটটিতে ইম্পেরিয়াল এক্সপ্রেস দ্বিতীয় স্লিপার বাস অপারেটর, কেননা কিছুদিন পূর্বেই এই রুটে বেঙ্গল পরিবহনের আরও একটি কোম্পানি প্রবেশ করেছে যারা ফুল স্লিপার বাস দিয়ে যাত্রী সেবা দিচ্ছে ইতিমধ্যে। তবে বেঙ্গল পরিবহন তাদের রুটগুলোতে খুব ভালো মানের যাত্রী সেবা দেয় এই রকম কোনো ইনফরমেশন আমি পাইনি, কেননা তাদের যে প্রথম রুটটি ছিল চাপাই থেকে ঢাকা হয়ে কক্সবাজার পর্যন্ত, সেই রুটটি তাদের বন্ধ রয়েছে। আমার যে কতটুকু মনে হয় যাত্রী সংকটের কারণে আসলে এমনটা হয়েছে, তবে যাদের যাত্রী সেবার মানও যে কতটা ভালো আমার জানা নেই। তবে ইম্পেরিয়াল এক্সপ্রেসের যাত্রী সেবার মানও যথেষ্ট ভালো এবং তারা যে রুটগুলোতে যাত্রী সেবা দিয়ে থাকে সবগুলো রুটেই তারা দাপটের সাথেই ব্যবসা করে থাকে। আশা করছি হাওর বেষ্টিত এই অঞ্চলেও তারা যারা মূলত পর্যটক থাকবেন তাদের ভালো মানের একটা যাত্রী সেবা ইনশিওর করবে। তবে এই ক্ষেত্রে আপনাদের অনেকের কাছেই মনে হতে পারে যে আমি ইম্পেরিয়াল এক্সপ্রেস সম্পর্কে যে ধারণাগুলো দিলাম এই ধারণাগুলো হয়তো ভুল। তবে না, আপনারা একবার ভ্রমণ করে দেখুন ইম্পেরিয়াল এক্সপ্রেসের স্লিপার বাস বা সুইট ক্লাসের বাস বা অন্যান্য যে বাসগুলো রয়েছে, সেই বাসগুলোতে তাদের যাত্রী সেবার মান, তাদের গাইড বা তাদের যারা ড্রাইভার এবং তাদের যে কাউন্টার ম্যান রয়েছে তাদের ব্যবহারটা দেখুন অন্যান্য কোম্পানির চেয়ে কতটুকু উন্নত, এবং তাদের বাসগুলো বেশ ভালো মানের, অর্থাৎ বাসের ভেতরের ডেকোরেশন এবং বাসের যে এয়ার সাসপেনশন সবগুলো আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। কেননা আমি তাদের বাসে বেশ কতগুলো ভ্রমণ করেছি, সবগুলো ভ্রমণে আমি আসলে এই রকমই পেয়েছি, তাই আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে এটি শেয়ার করলাম। সকাল 11টা আর এই মুহূর্তে রয়েছে ইলিয়টগঞ্জে। তবে এই জায়গাতে অপোজিট পাশের রাস্তায় কাজ চলার কারণে মূলত এক রাস্তা দিয়ে দুই পাশের গাড়ি চলাচল করছে। N1-এর পুরোটা রাস্তায় ইচ্ছে করছিল ভিডিও করার জন্য, কারণ এতটাই সুন্দর লাগছিল আমার চোখে এই রাস্তাটা। যেহেতু এই রাস্তা আমি বেশিরভাগ সময় রাতে ভ্রমণ করেছি, তাই এই অপরূপ সৌন্দর্য আমার চোখে তেমন একটা ফুটে ওঠেনি, আজ যতটা ফুটে উঠেছে। এগারোটা 15 ফুয়েল বিরতি দেওয়া হয়েছে। মূলত এখন রয়েছে ইলিয়টগঞ্জে, আর ইম্পেরিয়াল এক্সপ্রেসের সবগুলো বাসই ইলিয়টগঞ্জের এই পাম্প থেকে ফুয়েল নিয়ে থাকে। বাস থেকে নামার পরপরই এত পরিমাণ গরম অনুভূতি হচ্ছিল যা আসলে বলার বাইরে, কেননা এখন বাইরের টেম্পারেচার দেখলাম 41 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মতো, আর বাসের ভিতরে ছিল 20 বা 21-এর ভিতরে, যার কারণে বাইরে নামার সাথে সাথে যথেষ্ট বিরক্ত লাগছিল। সকালে আকাশ যেমনটা মেঘাচ্ছন্ন ছিল, এখন ঠিক তার বিপরীত। ফুয়েল বিরতি শেষে প্রায় 15 মিনিট পরে আবারও আমরা রওনা করি কক্সবাজারের উদ্দেশ্যে। যদিও বাস কক্সবাজারের উদ্দেশ্যে আর আমি রওনা করছি কুমিল্লার উদ্দেশ্যে। যাত্রাপথে বেশ কয়েকটা ওটি খেয়েছি আজ, যেমন স্টার লাইন, এবং এছাড়া কিছুক্ষণ আগেই দেখলেন সৌদিয়া এবং দেশ ট্রাভেলসের বাস আমাদেরকে ওভারটেক করে চলে গেল। তবে ওই বাসগুলো সিঙ্গেল ডেকার, আর আমাদের এই বাসগুলো কিছুটা উঁচু, আর যেহেতু স্লিপার বাস, আর এই স্লিপার বাসগুলো একটু আস্তে ধীরেই চলে। তার মধ্যে আমাদের যিনি ড্রাইভার তিনি খুব ঠান্ডা মাথায় আস্তে ধীরে গাড়ি চালাচ্ছেন, যার কারণে আমাদের বাসের গতি অনেকটাই কম, আর ওই বাসগুলো বেশ ভালো গতিতে এগিয়ে গেছে সামনের দিকে। এই মুহূর্তে বাসের ভেতরের দিকে টেম্পারেচার ছিল 22, তবে বাসের গতি ছিল 80-85-এর কাটায়।
11:35 আর এই মুহূর্তে আমরা রয়েছি চান্দিনাতে। তবে এই জায়গাতে হাতের ডান পাশে লক্ষ্য করলে দেখবেন বেশ ভালোই জ্যামের সৃষ্টি হয়েছে। দেখে যদি আমাদের আসলে ফিজিক্যালি ভিজিট করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে কালকে জানাই একটু। দিনের বেলায় এন1-এর ট্রাভেল ব্লক করতে গিয়ে আমি আসলে যে সমস্যাগুলো দেখেছি সেটি হলো দিনের বেলা যেসব ছোট ছোট বাজারগুলো রয়েছে সেই বাজারগুলোতে বেশ ভালো জ্যামের সৃষ্টি হয়। মূলত ঢাকা অথবা দূরের যে কোনো জায়গা থেকে ফল বা মাছ বা শাকসবজি যেগুলো আসে সেগুলো মূলত ট্রাকেই আসে। এগুলো আসলে নামানো হয় রাস্তার ধারেই ট্রাককে সাইড করে, ওই মুহূর্তে জ্যামের সৃষ্টি হয়। আর এই জ্যামগুলোর কারণেই মূলত রাস্তায় বিশাল ধরনের জ্যাম লাগে। এমনকি এই ছোট ছোট জ্যামগুলোই একটা সময় এত বড় রূপ নেয় যে কয়েক ঘন্টা পর্যন্ত ওই বাজারগুলো অতিক্রম করা সম্ভব হয় না। আর রাস্তাঘাটে সবচেয়ে বেশি ঝামেলা করে মূলত ট্রাকগুলোই। ভেবেছিলাম দিনের বেলা হয়তো ট্রাকের জ্যাম একেবারেই থাকে না, কিন্তু আমার ধারণা সম্পূর্ণ ভুল। দিনের বেলাও ট্রাকের জ্যাম রাতের মতোই থাকে বলা যায়। সকাল 11:47 আর এরই মধ্যে আমরা কুমিল্লা ক্যান্টনমেন্টের একেবারে কাছাকাছি পৌঁছে গিয়েছি। কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে হাতের বাম দিকে গেলেই মূলত বুড়িচং থানা এবং এই রুট ধরে এগোলেই ব্রাহ্মণবাড়িয়া এবং সিলেট রুট, আর সোজা গেলেই মূলত চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী এই জায়গাগুলো পড়বে। ক্যান্টনমেন্ট অতিক্রম করে ফেলেছি, এখন রয়েছে আলেখার চরে। এই আলেখার চর থেকে হাতের বাম দিকে গেলেই মূলত কুমিল্লা শহর, আর সোজা গেলে ফেনী, চিটাগং। তবে এই মূলত বলতে গেলে ক্যান্টনমেন্ট বা তার আগ থেকেই মাতৃ ভাণ্ডার নামে অনেকগুলো মিষ্টির দোকান পাবেন। মূলত এই মাতৃ ভাণ্ডার বলতেই আমরা সবাই চিনি রসমালাইয়ের দোকানটাকে। তবে এগুলো বেশিরভাগই 2 নাম্বার বা ফেক হয়ে থাকে। মূল অরিজিনাল যে মাতৃ ভাণ্ডার বা রসমালাইয়ের দোকান সেটি হলো কুমিল্লা শহরের ভিতরে মনোহরপুরে অবস্থিত। সামনে হাতের বামে রয়েছে রয়্যাল কোচের গ্যালারি। অনেকগুলো গাড়ি এখানে পড়ে রয়েছে, কিছু নষ্ট বা কিছু ভালো মোটামুটি। একটা সময় কুমিল্লা শহরে শুধুমাত্র রয়্যাল কোচেরই দাপট ছিল, তবে বর্তমানে দাপট রয়েছে মিয়ামি এয়ারকন অথবা এশিয়া এয়ারকনের। রসমালাই নিয়ে আসলে যা বলছিলাম, যারা কুমিল্লাতে প্রথমবার আসবেন তারা অনেকেই ঠকে যাবে, অথবা এই মাতৃভাণ্ডার নাম দেখে ভাববে হয়তো মূল যে মাতৃভাণ্ডার রয়েছে তার হয়তো ব্রাঞ্চ এগুলো, কিন্তু আসলে এগুলো সবগুলোই ফেক। আপনারা যদি অরিজিনাল মাতৃভাণ্ডারের রসমালাই নিতে চান সেক্ষেত্রে আপনাকে যেতে হবে একেবারে কান্দিরপাড়। কান্দিরপাড় থেকে হাতের ডান দিকে যে কোনো রিক্সাওয়ালাকে বললেই হবে মাতৃভাণ্ডার মনোহরপুর, সে নিয়ে যাবে। ওই জায়গা থেকে রিক্সায় 20 টাকা ভাড়া নেবে, সেখানে আপনি অরিজিনাল মাতৃভাণ্ডারের রসমালাই পেয়ে যাবেন। কুমিল্লা পদুয়ার বাজার বিশ্ব রোড সামনেই, আর কিছুক্ষণ পরে আমি বাস থেকে নেমে যাব। আমার আজকের ভ্রমণ এই পর্যন্তই। মূলত বাস চলে যাবে চট্টগ্রাম হয়ে কক্সবাজার পর্যন্ত। তবে আমার কিছু কাজ রয়েছে কুমিল্লাতে, যার কারণে এই বাসের সাথে আমার আজকের ভ্রমণ এই পর্যন্তই। তবে মজার বিষয় হলো আমি টিকিট কেটেও আজকে 1 মিনিটের জন্য আমি আমার কেবিনে যেতে পারিনি। পুরো সময়টা কেটেছে ইঞ্জিন কভারেই বসে। আর এই মুহূর্তে রয়েছে ফ্লাইওভারের উপরে, অর্থাৎ এর নিচে রয়েছে রেল লাইন। আর এই ফ্লাইওভার শেষেই মূলত কুমিল্লা বিশ্ব রোড, এই জায়গাতে আমি নেমে যাব কিছুক্ষণের মধ্যেই। এখন ঘড়ির কাঁটা সকাল 11:58 আর এই মুহূর্তে আমি রয়েছে বিশ্ব রোডে। আমি এখন বাস থেকে নেমে যাব, তাই নামার পূর্বে বাসের ড্রাইভার এবং গাইডকে বিদায় জানিয়ে নেমে গেলাম বাস থেকে। আপনারা থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে ভাই, থাকেন, গেলাম। এখন বাজে দুপুর 12টা আর এই মুহূর্তে আমি কুমিল্লা পৌঁছে গেছি। আর মোটামুটি আমার ভ্রমণটাও বেশ ভালোই হয়েছে। আজ আর কথা বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। আবারও দেখা হবে খুব দ্রুত নতুন কোনো ইনফরমেশন অথবা ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ বিদায়।